আজকের গল্প একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্প এর পর্ব ২। আগের পর্বে আমরা দেখেছি রাশেদ প্রথমবার আফিয়ার সাথে কথা বলেছিল এবং একটি রহস্যময় চিঠি খুঁজে পেয়েছিল। কিন্তু সেই চিঠির কারণে আফিয়া ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সেই চিঠির পেছনে কী রহস্য লুকিয়ে আছে? চলুন শুরু করা যাক আজকের পর্ব। রাত তখন প্রায় 10:30। মাদ্রাসার মাঠ ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। ছাত্ররা সবাই নিজেদের হোস্টেলের দিকে চলে যাচ্ছে, কিন্তু রাশেদ এখনও মাঠের এক কোণে দাঁড়িয়ে। তার মাথায় ঘুরছে কয়েকটা প্রশ্ন। আফিয়া এত ভয় পাচ্ছিল কেন? কামরান কেন এত রেগে গেল? আর সেই চিঠিতে যে সত্যির কথা লেখা ছিল সেটা কি? সাদিক তখন দূর থেকে ডাক দিল, এই রাশেদ, চল হোস্টেলে যাই। রাশেদ ধীরে ধীরে তার সাথে হাঁটতে লাগল। হোস্টেলে ঢোকার পর সবাই বিছানায় বসে গল্প করছিল। ফারহান বলল, আজকের মাহফিল যা খারাপ ছিল না। মিজান বলল, হ্যাঁ, হুজুরের বক্তব্যটা খুব ভালো ছিল। কিন্তু রাশেদ চুপ। সাদিক সেটা বুঝতে পারল। কি হয়েছে, তুমি এত চুপ কেন? রাশেদ কিছুক্ষণ দ্বিধা করল, তারপর বলল, তোমরা কামরানকে চেনো? এই প্রশ্ন শুনে রুমের পরিবেশ হঠাৎ একটু বদলে গেল। ফারহান বলল, কামরান ভাই? হ্যাঁ। মিজান একটু নিচু গলায় বলল, তুমি কেন ওনার কথা জিজ্ঞেস করছো? রাশেদ বলল, আজ লাইব্রেরিতে দেখা হয়েছিল। সাদিক গভীরভাবে তাকালো। কি বলল? রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না, শুধু বলল নিজের কাজে মন দিতে। ফারহান হালকা হেসে বলল, ওটা তো সবাইকেই বলে। কিন্তু মিজান চুপ। রাশেদ সেটা লক্ষ্য করল। তুমি কিছু বলতে চাও? মিজান একটু দ্বিধা করে বলল, আসলে একটা কথা আছে। সবাই তার দিকে তাকালো। মিজান ধীরে বলল, এই মাদ্রাসায় অনেকেই বলে কামরান ভাই একটু অদ্ভুত। রাশেদ অবাক। অদ্ভুত মানে? মিজান বলল, তিনি খুব কম মানুষের সাথে মেশেন, আর অনেক সময় রাতে একা একা কোথায় যেন চলে যান। সাদিক বলল, এইসব গুজব, সিরিয়াসলি নিও না। কিন্তু রাশেদের মনে কৌতূহল আরও বেড়ে গেল। রাত তখন প্রায় 12টা। হোস্টেলের লাইট বন্ধ। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাশেদের ঘুম আসছে না। সে বারবার আফিয়ার মুখটা মনে করছে। তার চোখে যে ভয় ছিল সেটা অভিনয় না। ঠিক তখন রাশেদ হালকা একটা শব্দ শুনল, কট। সে চোখ খুলে দেখল হোস্টেলের দরজা ধীরে ধীরে খুলছে। কেউ বাইরে বেরোচ্ছে। রাশেদ চোখ কুঁচকে দেখার চেষ্টা করল। লোকটা দরজা দিয়ে বের হয়ে গেল। চাঁদের আলোয় মুখটা একটু দেখা গেল। সে কামরান। রাশেদের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে উঠে বসল। তার মনে একটা চিন্তা এলো, কামরান এত রাতে কোথায় যাচ্ছে? কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। তারপর খুব আস্তে দরজা খুলে বাইরে বেরোল। দূরে দেখল কামরান মাদ্রাসার পিছনের দিকে হাঁটছে। সেই জায়গাটা খুব কম মানুষ যায়, কারণ সেখানে আছে পুরনো পরিত্যক্ত একটা ভবন। রাশেদ ধীরে ধীরে তার পিছু নিল। রাতের বাতাস ঠান্ডা, চারপাশে অদ্ভুত নীরবতা। দূরে একটা কুকুর ডাকছে। কামরান সেই পুরনো ভবনের সামনে গিয়ে থামল। সে চারদিকে তাকালো। রাশেদ তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকালো। তারপর কামরান দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। রাশেদের কৌতূহল এখন চরমে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। ভেতর থেকে মৃদু আলো আসছে। সে একটু ফাঁক দিয়ে ভেতরে তাকালো, আর যা দেখল সেটা দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারণ ভেতরে দাঁড়িয়ে আছে আফিয়া। রাশেদের মাথা ঘুরে গেল। আফিয়া এখানে কেন? ঠিক তখন সে শুনল কামরান বলছে, আমি তো তোমাকে বলেছিলাম কাউকে কিছু বলবে না। আফিয়ার কণ্ঠ কাঁপছে, আমি কিছু বলিনি। কামরান রাগী গলায় বলল, তাহলে সেই ছেলেটা চিঠির কথা জানল কিভাবে? রাশেদের বুক ধক করে উঠল। সে বুঝল তারা তার কথাই বলছে। আর ঠিক তখন পেছন থেকে কেউ রাশেদের কাঁধে হাত রাখল। একটা ঠান্ডা কণ্ঠ বলল, তুমি এখানে কি করছো? রাশেদ ধীরে ধীরে ঘুরে তাকালো, আর তার মুখের রং এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে মাদ্রাসার প্রধান শিক্ষক। শেষ সাসপেন্স। প্রধান শিক্ষক কি সব জানেন? রাশেদ কি ধরা পড়ে গেল? আর আফিয়া কেন মাঝরাতে ওই পরিত্যক্ত ভবনে? রাশেদের বুকের ধকধক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছিল।
ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। চাঁদের আলোয় সামনে দাঁড়িয়ে আছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর কাদের সাহেব। তার চোখে কঠোর দৃষ্টি। তিনি নিচু গলায় বললেন, তুমি এখানে কি করছো? রাশেদের গলা শুকিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, জি, আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। হুজুর গভীরভাবে তার দিকে তাকালেন। রাত 12টায়? রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখন ভেতর থেকে দরজার শব্দ হলো। কামরান আর আফিয়া বাইরে বেরিয়ে এলো। তারা দুজনেই এক মুহূর্তে থেমে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছেন প্রধান শিক্ষক। কামরান দ্রুত নিজেকে সামলে নিল। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর শান্ত গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর ধীরে ধীরে বললেন, তোমরা এখানে কি করছো? কামরান বলল, হুজুর, আফিয়ার একটা সমস্যা হয়েছিল, সে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। হুজুর আফিয়ার দিকে তাকালেন। এটা কি সত্য? আফিয়া মাথা নিচু করে খুব আস্তে বলল, জি হুজুর। রাশেদের মনে হলো এই উত্তরটা যেন জোর করে বলা। হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, সবাই এখন হোস্টেলে ফিরে যাও। কিন্তু যাওয়ার আগে তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন, আর তুমি কাল ফজরের নামাজের পর আমার সাথে দেখা করবে। রাশেদের বুক কেঁপে উঠল। সে মাথা নেড়ে বলল, জি। তিনজন তিন দিকে হাঁটা শুরু করল। রাশেদ হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকালো। সে দেখল আফিয়া হাঁটছে, কিন্তু তার চোখে আবার সেই ভয়। আর কামরান মাঝে মাঝে রাশেদের দিকে তাকাচ্ছে। সেই দৃষ্টিতে যেন একটা সতর্কতা, এই ব্যাপারে বেশি দূর যেও না। রাতটা রাশেদের একদমই ঘুম হল না। বারবার তার মাথায় একই দৃশ্য, পুরনো ভবন, কামরান আর ভীত চোখে দাঁড়িয়ে থাকা আফিয়া। সে মনে মনে বলল, এখানে অবশ্যই কোনো বড় রহস্য আছে। ফজরের আজান হল। সবাই মসজিদের দিকে গেল। নামাজ শেষ হওয়ার পর হুজুর মসজিদের বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি রাশেদকে ইশারা করলেন, এদিকে আসো। রাশেদ ধীরে ধীরে তার সামনে দাঁড়ালো। হুজুর কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি কি জানো গতরাতে তুমি যা করেছ সেটা ঠিক না? রাশেদ মাথা নিচু করল, জি, আমি ভুল করেছি। হুজুর শান্ত গলায় বললেন, কৌতূহল অনেক সময় মানুষকে বিপদে ফেলে। তারপর তিনি একটু ঝুঁকে এসে নিচু গলায় বললেন, কিন্তু কখনো কখনো সেই কৌতূহলই সত্যকে সামনে নিয়ে আসে। রাশেদ অবাক হয়ে তার দিকে তাকালো। হুজুর আবার বললেন, তুমি কি জানো এই মাদ্রাসায় কিছু ঘটনা আছে যেগুলো সবাই জানে না? রাশেদের বুক ধক করে উঠল। জি না, হুজুর ধীরে বললেন, আর সেই ঘটনাগুলোর সাথে কামরানের নাম অনেকবার জড়িয়েছে। রাশেদের চোখ বিস্ময় বড় হয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এখন কিছু বলার সময় হয়নি, কিন্তু একটা কথা মনে রাখবে, আফিয়াকে যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে খুব সাবধানে এগোতে হবে। রাশেদ অবাক হয়ে গেল। আপনি জানেন আফিয়া সমস্যায় আছে? হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, হ্যাঁ, অনেক দিন ধরেই। এই কথা শুনে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন দূর থেকে দৌড়ে একজন ছাত্র আসতে লাগল। সে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, বড় সমস্যা হয়েছে। হুজুর বললেন, কি হয়েছে? ছাত্রটা বলল, আফিয়া আপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাশেদের বুক ধক করে উঠল। মানে? ছাত্রটা বলল, তার রুমে নেই, পুরো মাদ্রাসায় খুঁজেও পাওয়া যাচ্ছে না। রাশেদের মাথা ঘুরে গেল। তার মনে হঠাৎ একটা ভয়ানক চিন্তা এলো, আফিয়া কি বিপদে পড়েছে? আর ঠিক তখন রাশেদের মনে পড়ল গতরাতের কথা, পুরনো ভবন, কামরান আর সেই রহস্যময় চিঠি। সন্ধ্যার আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মাদ্রাসার চারপাশে এক ধরনের নীরবতা নেমে এসেছে। ছাত্ররা সবাই নামাজ শেষ করে নিজেদের কক্ষে ফিরে যাচ্ছে। কেউ কেউ কুরআন তিলাওয়াত করছে, কেউ আবার হাদিস পড়ছে। রাশেদ মসজিদের ভেতরে বসেছিল। তার সামনে খোলা ছিল একটি কুরআন শরীফ, কিন্তু আজ তার মন পড়ায় ছিল না। বারবার তার মাথায় ঘুরছিল বিকেলের সেই মুহূর্ত, যখন মারিয়া তার সাথে কথা বলেছিল। মারিয়ার সেই শান্ত কণ্ঠ, লাজুক চোখ, সবকিছু যেন তার মনে গভীর ছাপ রেখে গেছে। রাশেদ নিজের মনে বলল, না, এভাবে ভাবা ঠিক না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি। সে মাথা নিচু করে আবার কুরআনের দিকে তাকালো। ঠিক তখনই তার বন্ধু সালমান পাশে এসে বসল। সালমান একটু হেসে বলল, কিরে, এত চুপচাপ কেন? রাশেদ বলল, কিছু না। সালমান মুচকি হেসে বলল, কিছু না মানে? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক কিছু। রাশেদ একটু বিরক্ত হয়ে বলল, তুই না থাকলে ভালো হতো। সালমান হেসে বলল, ঠিক আছে, বুঝতে পারছি।
তারপর সে ধীরে বলল, মারিয়ার কথা ভাবছিস তাই না? রাশেদ চমকে উঠল। কি বলছিস এসব? সালমান হাসতে লাগল। ভাই, পুরো মাদ্রাসা জানে মারিয়া তোর দিকে তাকায়। রাশেদ কিছু বলল না, সে শুধু চুপ করে বসে রইল। ঠিক তখনই মাদ্রাসার ডেটের দিক থেকে হঠাৎ একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। ধাম। মনে হলো কেউ যেন জোরে কিছু ফেলেছে। সালমান বলল, এই শব্দটা কোথা থেকে এলো? রাশেদ উঠে দাঁড়ালো। চল দেখে আসি। তারা দুজন মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসার গেটের দিকে হাঁটতে লাগল। চারপাশে তখন অন্ধকার নেমে এসেছে। গেটের কাছে পৌঁছে তারা দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা কালো পাঞ্জাবি পরা, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। রাশেদ বলল, আপনি কে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। সে শান্ত কণ্ঠে বলল, এই মাদ্রাসায় কি রাশেদ নামে কেউ আছে? রাশেদ একটু অবাক হয়ে বলল, আমি রাশেদ। লোকটা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। সালমান বলল, কি কথা? লোকটা চারপাশে তাকালো, তারপর নিচু গলায় বলল, এই কথা সবার সামনে বলা যাবে না। রাশেদের মনে কেমন যেন সন্দেহ হলো। সে বলল, আপনি কে? লোকটা ধীরে বলল, আমি তোমার বাবার পুরনো বন্ধু। রাশেদ আরও অবাক হয়ে গেল। আমার বাবা? লোকটা বলল, হ্যাঁ, আর তোমার বাবা এখন খুব বড় বিপদের মধ্যে আছে। এই কথা শুনে রাশেদের বুক ধক করে উঠল। কি বলছেন আপনি? লোকটা বলল, সব কথা এখন বলা যাবে না। সে পকেট থেকে একটা পুরনো খাম বের করল, তারপর বলল, এই চিঠিটা তোমার বাবার। রাশেদ কাপা হাতে খামটা নিল। ঠিক তখনই মাদ্রাসার ভেতর থেকে একজন মেয়ে দৌড়ে আসতে লাগল। সে ছিল মারিয়া। মারিয়া হাঁপাতে হাঁপাতে বলল, রাশেদ ভাই, আপনাকে খুঁজছিলাম। কিন্তু হঠাৎ সে লোকটাকে দেখে থেমে গেল। তার চোখে ভয় ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, এই লোকটা এখানে কেন? রাশেদ অবাক হয়ে বলল, তুমি তাকে চেনো? মারিয়া কাপা গলায় বলল, হ্যাঁ, আমি চিনি। রাশেদ বলল, কে এই লোকটা? মারিয়া ভয় ভরা চোখে বলল, এই লোকটা খুব বিপজ্জনক। ঠিক তখনই লোকটা হঠাৎ হাসল, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। তারপর সে ধীরে ধীরে বলল, মারিয়া, এতদিন পর আবার দেখা হলো। রাশেদ পুরো হতভম্ব। সে বুঝতেই পারছে না কি হচ্ছে। ঠিক তখনই লোকটা হঠাৎ পিছন ফিরে অন্ধকারের মধ্যে হেঁটে চলে যেতে লাগল। রাশেদ চিৎকার করে বলল, এই দাঁড়ান! কিন্তু লোকটা আর থামল না। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। রাশেদ তখন মারিয়ার দিকে তাকালো। তুমি তাকে চেনো? মারিয়া কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, কিন্তু যদি আপনি সত্যিটা জানেন। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তাহলে আপনার জীবনটা আর আগের মতো থাকবে না। রাশেদের বুকের ভেতর কাঁপন শুরু হলো। সে ধীরে বলল, কি সত্যি? মারিয়া তার দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত ভয়। তারপর সে বলল, এই চিঠিটা খুলে দেখুন, সব বুঝে যাবেন। রাশেদ ধীরে ধীরে খামটা খুলতে লাগল। আর ঠিক তখনই তার চোখ হঠাৎ বিস্ময়ে বড় হয়ে গেল। চিঠির ভেতরে এমন একটা কথা লেখা ছিল যা তার পুরো জীবন পাল্টে দিতে পারে। বাকি গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি ঘটল তা শোনার জন্য চোখ রাখুন পর্ব 3-এ।